হ্যালো এভরিওয়ান, চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা পড়ছি লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, বাংলায় আলোক, প্রতিফলন ও প্রতিসরণ, যা এনসিইআরটি ক্লাস 10 এর ফিজিক্স পার্টের প্রথম অধ্যায় এবং এই অধ্যায়ের উপর এটি আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করব। রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার। মূল পাঠে যাওয়ার আগে এবং আজকের এই পাঠকে ভালোভাবে বোধগম্য করার জন্য আমাদের পূর্বের কিছু জ্ঞান রিক্যাপ করতে হবে, যেগুলি আমাদের পূর্বের ভিডিওগুলিতে দেখানো হয়েছিল এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই। তবু আমি আরেকবার রিক্যাপ করে নিচ্ছি যাতে আজকের বিষয়বস্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে একটি দর্পণ, এখানে সমতল দর্পণ দেখানো হচ্ছে। এটাকে আমরা আলোক বিজ্ঞানের ভাষায় বলি প্রতিফলক বা রিফ্লেক্টর। ধরো কোনো একটি আলোক উৎস থেকে, ধরে নিলাম একটি আলোক উৎস, সেখান থেকে একটি আলোক রশ্মি এই দর্পণের উপর এসে ও বিন্দুতে আপতিত হলো। প্রতিফলকের উপর এই ও বিন্দুকে আমরা কি বলি? আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। এবং ও রশ্মিকে আমরা বলি আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। তোমরা জানো সবাই। এবং প্রতিফলকের উপর ও বিন্দুতে রশ্মিটি আপতিত হয়ে সেটা কি হবে? পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাবে। ধরে নিলাম ও বিন্দু থেকে সে প্রতিফলিত হয়ে বি বিন্দুতে গেল এবং ও বি যে রশ্মি সেটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। এবং ও বিন্দুতে যদি আমরা একটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লম্ব কল্পনা করি, ধরে নিলাম ও এন হচ্ছে ও বিন্দুতে একটি লম্ব, কল্পিত লম্ব, তাহলে সেটাকে আমরা বলবো অভিলম্ব বা নরমাল। আমরা আরো জেনেছিলাম আপতিত রশ্মি এই নরমালের সঙ্গে বা অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবং প্রতিফলিত রশ্মি নরমালের সঙ্গে অর্থাৎ অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। যদি আপতন কোণকে আমরা আই ভাবি এবং প্রতিফলন কোণকে যদি আর ভাবি, তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু আর, অর্থাৎ আই কোণের যা মান হবে আর কোণের মান তাই হবে। তো এটা আমরা পড়েছিলাম আগের ক্লাসগুলিতে। আজকের যে বিষয়বস্তু সেটার মধ্যেও এই প্রতিফলনের এই যে সূত্র সেটাও আমাদের কাজে আসবে, তাই আমি সেটাকে রিক্যাপ করে নিলাম। এইবার যে লজিকটি আমি মনে করিয়ে দিচ্ছি তোমাদের অনেকেরই হয়তো মনেই আছে, তবু মনে করিয়ে দিচ্ছি, সেটা গণিত রিলেটেড। ধরো এ বি একটি রশ্মি, তার সমান্তরালে সি ডি আরেকটি রশ্মি, এবং এই দুটি রশ্মিকে যদি আরেকটি রশ্মি ছেদ করে, সরল রেখায় ছেদ করে, এবং ধরে নিলাম সে পি কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই যে কোণগুলি উৎপন্ন হলো নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ। এক্ষেত্রে ডি কিউ পি কোণ এবং এ পি কিউ কোণ, সেই দুটো কোণ সমান হবে। এ পি কিউ ইকুয়াল টু পি কিউ ডি সমান হবে। কেন বলতো? এগুলি আসলে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। অনুরূপভাবে এই কোণটা অর্থাৎ সি কিউ পি কোণ এবং বিপি কিউ কোণ, এই দুটি কোণও সমান হবে, কারণ এগুলি হচ্ছে কি অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তো এই দুটো বিষয় তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিলাম। তো চলো এবার আমরা আমাদের মূল পাঠে চলে যাই। এটা একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ আমরা ধরে নিলাম, এবং এটি হচ্ছে কি তার প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এবং এই যে পয়েন্টটা সি নামে নামাঙ্কিত করেছি, এটা হলো তার বক্রতা কেন্দ্র, এবং
এটা হলো অবতল দর্পণটির মেরু, তাকে আমরা ও দিয়ে নামাঙ্কিত করেছি। এবার ধরো একটি আলোক উৎস থেকে এই প্রধান অক্ষের সমান্তরালে ধরো পিকিউ রশ্মি অবতল দর্পণটির উপর আপতিত হলো। তো আপতিত হলে কি হবে, সেটি আবার প্রতিফলিত হয়ে এইভাবে চলে যাবে। ধরে নিলাম যে বিন্দুতে সে প্রধান অক্ষকে ছেদ করেছে প্রতিফলিত হয়ে যাওয়ার সময় সেটার নাম দিলাম এফ। আসলে এটা হচ্ছে তার ফোকাস পয়েন্ট, মুখ্য ফোকাস। আর এটা হচ্ছে এই আপতিত রশ্মি পি কিউ এবং প্রতিফলিত রশ্মি কিউ এফ এর মাঝখানে আমাদের কল্পিত একটি অভিলম্ব বা নর্মাল। এই পি কিউ সি কোণ হবে আপতন কোণ এবং সি কিউ এফ হবে প্রতিফলন কোণ। এবং প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ যেহেতু প্রতিফলন কোণের সমান হয়, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ পি কিউ সি কোণ এবং সি কিউ এফ কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা এখন পর্যন্ত একটি সিদ্ধান্তে এলাম যে এই চিত্রের মধ্যে পি কিউ সি কোণ এবং সি কিউ এফ কোণ পরস্পর সমান। আবার এই পি কিউ সি কোণ সমান হবে কিউ সি এফ কোণের। কেন বলতো? কারণ এই দুটি কোণ পরস্পর একান্তর কোণ। তো একান্তর কোণ হলেও তাই এই দুটি কোণ সমান হবে। তাহলে আমরা দ্বিতীয় যে সিদ্ধান্তটিতে যেতে পেরেছি এই চিত্র থেকে, সেটা হচ্ছে পি কিউ সি কোণ সমান হবে কিউ সি এফ কোণ। এবার আমরা যে দুটো সিদ্ধান্ত অলরেডি নিয়েছি, পি কিউ সি কোণের মান হচ্ছে সি কিউ এফ, আবার পি কিউ সি কোণের মানে হচ্ছে কিউ সি এফ, অর্থাৎ একই পি কিউ সি কোণের মান দুইবার দুই রকম হলো। তাহলে আমরা বলতে পারি সি কিউ এফ সমান কিউ সি এফ, তাই তো? তাহলে উপরের এই দুটি সিদ্ধান্ত থেকে আমরা তৃতীয় সিদ্ধান্ত যেটি পেলাম সেটি হচ্ছে সি কিউ এফ ইকুয়াল টু কিউ সি এফ। এইবার এই যে ত্রিভুজটি সেটি কল্পনা করি। সি এফ কিউ যে ত্রিভুজ সেটিকে আমরা কল্পনা করছি এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি ত্রিভুজটিকে আলাদা করে এখান থেকে নিয়ে এলাম এবং একটু জুম করলাম। দেখো, আমরা জানি যদি কোনো ত্রিভুজের এই বিপরীত কোণগুলি সমান হয় তাহলে চিত্রের মতো এই বাহুটি এবং এই বাহুটি সমান হবে। অর্থাৎ আমাদের সি কিউ এফ ত্রিভুজের যেহেতু কিউ সি এফ কোণ এবং সি কিউ এফ কোণ যেহেতু সমান, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সি এফ বাহুর সমান হবে এফ কিউ বাহু। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কি সি এফ বাহুর সমান হচ্ছে এফ কিউ বাহু। তাহলে এটিও আমরা নতুনভাবে একটি সিদ্ধান্তে যেতে পারলাম যে সি এফ ইকুয়াল টু এফ কিউ। যেহেতু কম উন্মেষযুক্ত দর্পণ এটি, তাহলে আমরা বলতে পারি এই যে এফ ও বাহু এবং এফ কিউ বাহু এই দুটি বাহু খুব কাছাকাছি অবস্থান করবে এবং তাদের দৈর্ঘ্য প্রায় সমান হবে। ধরে নিলাম আমরা যেহেতু উন্মেষ খুব কম, ধরে নিলাম এই দুইটি বাহু সমান। তাহলে আমরা আবার সিদ্ধান্ত যেতে পারি এফ কিউ সমান সমান এফ ও। আবার যেহেতু আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি সি এফ ইকুয়াল টু এফ কিউ, তাহলে আমরা বলতে পারি সি এফ ইকুয়াল টু এফ ও, অর্থাৎ সি এফ বাহু এফ ও বাহুর সমান হবে। এবং তাই যদি হয় সি এফ এর দৈর্ঘ্য এবং এফ ওর দৈর্ঘ্য সমান হবে। তো এটা আমাদের আরেকটি নতুন সিদ্ধান্ত। তো যেহেতু সি এফ ইকুয়াল টু এফ ও, তাই আমরা বলতে পারি এফ ও ইকুয়াল টু হাফ অফ সিও। দেখো, লক্ষ্য করো, যেহেতু এফ
সিএফ এবং এফও সমান, তাহলে এফ হচ্ছে মিড পয়েন্ট, সি ওর মিড পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এফও ইকুয়াল টু হাফ অফ সিও, যেখানে এফও ইকুয়াল টু ফোকাস দৈর্ঘ্য, যাকে আমরা স্মল লেটারে এফ দ্বারা প্রকাশ করি, এবং সিও ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করি। তাহলে এফও ইকুয়াল টু হাফ অফ সিও কে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু আর বাই 2, যার অর্থ দাঁড়ালো কি ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ বাই 2। এই কথাটিকে আরো সরল করে যদি আমরা বলি, কি দাঁড়ালো, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ফোকাস দূরত্ব তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, লজিক্যালি আমরা সেটাকে প্রমাণ করলাম। আমরা এতক্ষণ অবতল দর্পণ নিয়ে আলোচনা করছিলাম, তো এবার দেখা যাক উত্তল দর্পণের বেলায় কি হয়। ধরো এটি একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ, এটি হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস, ধরে নিলাম এটি হচ্ছে তার মেরু বা পোল, যাকে আমরা ও দ্বারা নামাঙ্কিত করলাম। এটি হচ্ছে তার বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা সি দ্বারা নামাঙ্কিত করলাম। এবার ধরো কোন একটি আলোক উৎস থেকে তার প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি এসে আপতিত হলো, ধরে নিলাম পি থেকে দর্পণের উপর কিউ বিন্দুতে সেটি আপতিত হলো, এবং আপতিত হলে কি হবে, যেহেতু দর্পণটি একটি প্রতিফলক তল, তো কিউ বিন্দু থেকে সেটি প্রতিফলিত হবে এবং এইভাবে সে চলে যাবে। ধরে নিলাম সেটি আর বিন্দুতে চলে গেল। এক্ষেত্রে পি কিউ হচ্ছে আপতিত রশ্মি এবং কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি, যেটি দর্পণের পৃষ্ঠ থেকেই প্রতিফলিত হয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হবে যেন সেটি দর্পণের পেছনের কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এটা আমাদের ধারণা, বাস্তবে কিন্তু সে কিউ পয়েন্ট থেকেই আর পয়েন্টের দিকে চলে গেছে, কিন্তু আমাদের কাছে মনে হবে যেন সে দর্পণের পেছনে প্রধান অক্ষের এই বিন্দু থেকে সে অপসৃত হচ্ছে, রশ্মিটা অপসৃত হচ্ছে, এবং এই বিন্দুটা আসলে আর কিছুই নয়, সেটা হচ্ছে তার মুখ্য ফোকাস। এটাকে আমরা এফ দ্বারা নামাঙ্কিত করলাম। আর এটা হলো অর্থাৎ এন কিউ সি যে সরল রেখা, সেটা হচ্ছে কি আপতিত রশ্মি পি কিউ এবং প্রতিফলিত রশ্মি কিউ আর এর মাঝখানে আপতন বিন্দু কিউতে কল্পিত একটি অভিলম্ব, বা আমরা ইংরেজিতে বলি নরমাল। তো আপতন কোণ হবে কোনটা, পি কিউ এন কোণ হবে আপতন কোণ, এবং প্রতিফলন কোণ কোনটা হবে, সেটা হবে আর কিউ এন, এবং প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে পি কিউ এন ইকুয়াল টু আর কিউ এন। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই চিত্র থেকে পি কিউ এন ইকুয়াল টু আর কিউ এন। আবার এন কিউ আর কোণটি বা আর কিউ এন কোণটি সমান হবে সি কিউ এফ কোণের। কেন বলতো? কারণ আমরা জানি দুটি সরলরেখা যদি এইভাবে পরস্পরকে ছেদ করে, তাহলে তার বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, কারণ এটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। এই ক্ষেত্রে তাই হয়েছে। লক্ষ্য করো, আর এফ সরলরেখা এন সি সরলরেখাকে পরস্পর ছেদ করলো, এবং আর কিউ এন কোণ এবং সি কিউ এফ কোণ বিপরীতে অবস্থান করছে, এবং এগুলি আসলে বিপরীতীপ কোণ, তাই এই দুটি কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, দ্বিতীয় সিদ্ধান্ত নিলাম উত্তল দর্পণের ক্ষেত্রে আর কিউ এন ইকুয়াল টু সি কিউ এফ। আবার লক্ষ্য করো, পি কিউ এন যে কোণটি সেটি সমান হবে এফ সি কিউ কোণের। কেন বলতো? কারণ আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটি সরলরেখা ছেদ করে, তাহলে চিত্রে যেভাবে দেখানো হলো সেই কোণ দুটো পরস্পর সমান হয়, কারণ এই কোণ দুটো হচ্ছে অনুরূপ কোণ। তো এই ক্ষেত্রে তাই হলো, যেহেতু পি কিউ সরলরেখা
এবং ওসি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং এনসি সরলরেখা এই দুটি সরলরেখাকে ছেদ করেছে, তাহলে পি কিউ এন কোণ এবং এফ সি কিউ কোণ পরস্পর সমান হবে, কারণ এই দুটি কোণ হচ্ছে কি অনুরূপ কোণ। তাহলে আমরা তৃতীয় সিদ্ধান্ত যা নিলাম, পি কিউ এন কোণ এবং এফ সি কিউ কোণ পরস্পর সমান। তো এখানে আমরা কি পেলাম, এই যে তিনটি সিদ্ধান্ত আমরা নিয়েছি, পি কিউ এন ইকুয়াল টু আর কিউ এন এবং আর কিউ এন ইকুয়াল টু সি কিউ এফ এবং পি কিউ এন ইকুয়াল টু এফ সি কিউ, এইগুলি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ সি কিউ ইকুয়াল টু সি কিউ এফ। কি তাই তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কি করে এফ সি কিউ ইকুয়াল টু সি কিউ এফ হলো। তাহলে আমাদের চিত্রে দেখাচ্ছি এই দুটি কোণ অর্থাৎ এফ সি কিউ কোণ এবং সি কিউ এফ কোণ পরস্পর সমান হবে, লজিক্যালি সেটা আমরা বলতে পারি। তাহলে আমাদের চতুর্থ যে সিদ্ধান্ত সেটি হচ্ছে এফ সি কিউ ইকুয়াল টু সি কিউ এফ। এবার এই ত্রিভুজটির কথা কল্পনা করি, কিউ এফ সি যে ত্রিভুজ সেটির কথা কল্পনা করি এবং তোমাদের ভালো করে বোঝার জন্য আমি ত্রিভুজটিকে এখান থেকে সরিয়ে আনছি এবং জুম করে বড় করে দেখাচ্ছি। তো আমরা জানি যদি কোনো ত্রিভুজের এই বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় তাহলে এই বাহুটা এবং এই বাহুটা, চিত্রে যেভাবে লক্ষ্য করো, এই দুটো বাহু কি হবে, পরস্পর সমান হবে। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রেও অর্থাৎ কিউ এফ সি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রে কিউ কোণ এবং সি কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি এফ কিউ বাহু এবং এফ সি বাহু পরস্পর সমান হবে। তো এটা আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে আরেকটি সিদ্ধান্ত, এফ কিউ ইকুয়াল টু এফ সি। আমরা আগেই বলেছি এই দর্পণটি একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, তাই এফ ও বাহু এবং ও কিউ বাহু দুটি সমান হবে আমরা ধরে নিতে পারি, কারণ এই দুটি বিন্দু অর্থাৎ ও এবং কিউ বিন্দুগুলি খুব কাছাকাছি অবস্থান করবে, যেহেতু দর্পণটির উন্মেষ খুব কম। তাই আমরা বলতে পারি এফ কিউ ইকুয়াল টু ও এফ। এটা হচ্ছে আমাদের আরেকটি সিদ্ধান্ত। আবার পূর্বে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে এফ কিউ ইকুয়াল টু এফ সি। তাহলে দেখো এফ কিউ ইকুয়াল টু ও এফ আবার এফ কিউ ইকুয়াল টু এফ সি, এবং এই দুটো সমীকরণ থেকে আমরা বলতে পারি ও এফ ইকুয়াল টু এফ সি, অর্থাৎ এই বাহুটি ও এফ সমান হবে এফ সি বাহু। তাহলে আমরা আবারও বলতে পারি ও এফ ইকুয়াল টু হাফ অফ ও সি। যেহেতু ও এফ এবং এফ সি বাহু সমান, তাহলে এফ হবে মিড পয়েন্ট, এবং মিড পয়েন্ট যদি হয় তাহলে ও এফ ইকুয়াল টু হাফ অফ ও সি আমরা বলতে পারি। যেখানে ও এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যাকে আমরা স্মল লেটারে এফ দ্বারা প্রকাশ করি, এবং ও সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা সেন্টার অফ কার্ভেচার, যাকে আমরা স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করি। তাহলে ও এফ ইকুয়াল টু হাফ অফ ও সি কে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু আর বাই টু। তাহলে কি দাঁড়ালো, এফ ইকুয়াল টু আর বাই টু মানে হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ বাই টু। এবং এই কথাটিকে যদি আরো সংক্ষেপে বলতে হয়, অবতল দর্পণের মতো উত্তল দর্পণের ক্ষেত্রেও যদি তার উন্মেষ খুব ক্ষুদ্র হয়, ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে। তাহলে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করতে পেরেছি। রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার, এই দুটোর মধ্যে যে রিলেশন সেটা আমরা দেখতে পেলাম এবং আশা করি বুঝতেও পেরেছি। এবং পরীক্ষায় যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই তার উত্তর করতে পারবে। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক তো দেবেই, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে সবাই ঘরে বসে এই ক্লাসগুলি উপভোগ করতে পারে। এই ক্লাসগুলি যদি তোমাদের উপকারে লাগে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। তো দেখা হবে পরের ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।